বিএনপি জামাত এনসিপির চাপে ডক্টর ইউনূস সরকার দিশেহারা কিং কর্তব্য বিমূঢ়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তিন দলের নেতাকর্মীদের চাপে কিন্তু ডক্টর ইউনূস এই ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আজ বিএনপি জামাত এনসিপির চাপে ডক্টর ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। এই নিয়ে দেশের জনগণ কেঁপেছে। বিএনপি এনসিপি দল নিষিদ্ধ হওয়ার পথে। সবকিছু কি হবে বাংলাদেশে, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। তারা নিজেরা কালিজ্জা করছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবং মনে হচ্ছে এক মহান সরকার, মানে দুর্দান্ত নিরপেক্ষ এবং ক্ষমতা প্রতি যাদের কোনো লোভ নাই এমন এক সরকার বসে আছেন ক্ষমতায়, এবং তারা গিয়ে শুধু মাথা নিচু করে তাদের আর্জি পেশ করে আসছে। কাউকে বুঝতে না দিয়ে বিএনপি নির্বাচন পেছাতে নানান পরিকল্পনা করছে এবং এটা সামনে আসছে, ডিসক্লোজ হয়ে যাচ্ছে, এক্সপোজড হয়ে যাচ্ছে। মুখ ফসকে বিএনপির দু একটা কথা বের হয়ে যাচ্ছে। গত 14 মাসে বাংলাদেশের মানুষের কাছে একটি বিষয় পরিষ্কার, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের শখ হলো বিদেশ ভ্রমণ করা। 14 মাস ক্ষমতায় থেকে 14টি দেশ ঘুরে ফেলেছেন, ইংরেজিতে যাকে বলা যায় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল, বিদেশ সফরে কি ফুল স্টপ আসলো? যে বিএনপি নেতাকর্মীরা লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, কিন্তু তাদের দলের নেতাকর্মীরা যখন চাঁদার টাকা বা ধান্দার টাকা ভাগাভাগি করতে গিয়া প্রকাশ্যে মানে ক্যামেরার সামনে মারামারিতে সংঘর্ষে লিপ্ত হয়, এর চেয়ে লজ্জাজনক আর কি আসলে আছে? হ্যাঁ, দেশের প্রায় প্রতিটা রাজনৈতিক দল এখন লজ্জাজনক বিভিন্ন ঘটনা ঘটায় এবং দেশে প্রতিনিয়ত নতুন অনেক পরিস্থিতি তৈরি করে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি, জামাত, এনসিপি তারা ডক্টর ইউনূসের উপর চাপ দিচ্ছে। অন্যদিকে বিশাল বড় একটা ঘটনা ঘটে যে ডক্টর ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়, এবং এই সফর বাতিলকে কেন্দ্র করে দেশের অনেক জনগণ থেকে শুরু করে অনেকেই কেঁপে যায়। গাইজ, কেন ডক্টর ইউনূসের এই সৌদি আরব সফরটি বাতিল হয়েছে, এই নিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য আসে আমাদের কাছে, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলা কি ষড়যন্ত্র করতেছে বা তাদের উপর কি প্রভাব পড়তেছে এইসবও দেখতে পারবেন। আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিএনপি জামাত এনসিপির চাপে ডক্টর ইউনূস সরকার দিশেহারা কিং কর্তব্য বিমূঢ়। এটা আমি বলছি না, এরকম বোঝানোর চেষ্টা করছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু, এবং যার অর্থ রাজনীতিতে তৃতীয় কোনো ধারা বা সরকারে তৃতীয় কোনো ধারা সংযোজন হবে বা হতে হবে। এখানে অনেক প্ল্যান আছে। এই মুজিবুর রহমান মঞ্জুরা নানান প্ল্যান নিয়ে কাজ করতে পারেন। দেখেন, পিনাকি ভট্টাচার্যদেরও এরকম কিছু অ্যাসাইনমেন্টও আছে, চিন্তা আছে, সরাসরি বলে না, কিন্তু আমরা বুঝি, এটা আমাদের বিশ্লেষণ। যেমন এই ইউনূস সরকারের মুরুদ নাই, দিশেহারা, কিং কর্তব্য বিমূঢ়, এরকম কিছু ন্যারেটিভ নির্মাণ করা। অলরেডি কিন্তু পিনাকি ভট্টাচার্য এটা নির্মাণ করেছেন। তাহলে কি নতুন সরকার লাগবে? নতুন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে হতে পারে? মাহমুদুর রহমান। এখন মাহমুদুর রহমানের নিজের ইচ্ছা নাই, এটা পিনাকি ভট্টাচার্য আর এক ভাবে ব্যাখ্যা করেছেন। হোয়াটএভার, যদি উপদেষ্টা হতে না পারেন বা সরকারে আসতে না পারেন, যদি এটা না ঘটে, ইউনূস সরকারের হাতেই যদি পিসফুল পাওয়ার ট্রানজিশন হয়, তাহলে সুযোগ বুঝে পিনাকি, মাহমুদুর রহমান এরা রাজনৈতিক দল করতে পারেন, এরকম চিন্তা তাদের থাকতে পারে, এবং সেখানে এবি পার্টি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এরা মার্চ করতে পারে, হতে পারে, মার্চ হতে পারে। তো দর্শক, এই জায়গায় এই মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা, এটার অর্থ দাঁড়ায় যে এই দিশেহারা সরকারের মাধ্যমে তো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে কি করা দরকার? নতুন সরকার। সেই নতুন সরকারে মাহমুদুর রহমান কেন, পিনাকি ভট্টাচার্য কেন, এরকম একটা চিন্তা থাকতে পারে। হ্যাঁ, মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্য এরা সরকারের উপদেষ্টা হোক, এটা আমি নিজেও চাই। এই দুইজন উপদেষ্টা পরিষদে থাকলে এই সরকার অনেক শক্তিশালী হতো। এখন অন্য কেউ এসে, অন্য কোনো সরকার, তা না। এখন আমাদের বা অধিকাংশ জনগণের পছন্দ এটা, প্রয়োজনে উপদেষ্টা পরিষদ একটু সফল করা হোক, ব্যর্থ উপদেষ্টাদেরকে সরিয়ে দেওয়া হোক। আর যেহেতু কয়েকজন উপদেষ্টা এমনিতেই পদত্যাগ করবেন, আসিফ মাহমুদ নির্বাচন করবেন, তো সেখানে মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্যদের নেওয়া হোক। তারা থাকলে অবশ্যই সরকারের চিত্র বদলে যাবে, অনেকটা বিপ্লবী, অন্যায় অবিচারের ক্ষেত্রে তারা অনর এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে, এবং তাদের হ্যাডম আছে। গত 14 মাসে বাংলাদেশের মানুষের কাছে
একটি বিষয় পরিষ্কার, দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের শখ হলো বিদেশ ভ্রমণ করা। 14 মাস ক্ষমতায় থেকে 14টি দেশ ঘুরে ফেলেছেন। ইংরেজিতে যাকে বলা যায় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, মানে যিনি নিয়মিত সরকারি টাকায় আকাশে উঠতে ভালোবাসেন। এমন ভ্রমণ পিপাসু ব্যক্তি যিনি কিনা তার 15তম বিদেশ সফরটি নিশ্চিত করে ফেলেছিলেন, এ নিয়ে সরকারিভাবে ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই ফ্রিকোয়েন্ট ফ্লায়ারকে আরেকটি ঘোষণা দিয়ে বলতে হলো না, তিনি সৌদি আরব সফরে যাচ্ছেন না, বাতিল করা হয়েছে সেই সফর। প্রশ্ন হলো, কেন ঘোষণা দিয়েও এত শখের এত স্বাদের সফরটি বাতিল করতে হলো অধ্যাপক ইউনূসকে? সূত্রগুলো বলছে, যমুনার স্রোতে উল্টো হাওয়া বইছে, সে হাওয়ায় আপাতত গৃহদাহ ঠেকাতে দেশ ছেড়ে মাত্র 3 দিনের জন্য যাওয়াটা ঠিক মনে করছেন না শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের 7 সদস্যকে নিয়ে রীতিমতো গৃহদাহ শুরু হয়েছে তার পারিষদ আর মিত্র 3টি প্রধান রাজনৈতিক দলের মধ্যে। এর মধ্যে 6 জন পূর্ণাঙ্গ উপদেষ্টা এবং 1 জন বিশেষ সহকারী আছেন। এই 7 সদস্যের পতন ঠেকাতে যার পর নাই চেষ্টা করে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। পদত্যাগ না করিয়ে কোনো মতে পারিষদে রাখা যায় কিনা তার জন্য 2 উপদেষ্টাকে গত কয়েক সপ্তাহ ধরে এক ধরনের ওএসডি বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। মানে তাদের মন্ত্রণালয় আছে, কিন্তু তাতেও পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পারেননি তিনি। আবার মিত্র 3টি রাজনৈতিক দল থেকে আলাদা আলাদা অভিযোগ আসায় কার্ডটা রেখে কার্ডটা বাদ দিবেন তা নিয়ে অধ্যাপক ইউনূস পড়েছেন বিপাকে। এর মধ্যে জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান নিজে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, বিষয়টি আরো জমে উঠেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2008 সালের 18 ফেব্রুয়ারি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন প্রকাশের পর বেশ হইচই পড়ে গিয়েছিল। রিপোর্টটির শিরোনাম ছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। সাংবাদিক শ্যামলাল যাদব ওই রিপোর্টে দেখিয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ক্যাবিনেটের সদস্য ও তার দলের সাংসদরা সরকারি টাকায় কত ঘন ঘন বিদেশ সফরে গিয়েছিলেন। ওই রিপোর্টে মনমোহন সিং এর সরকারকে বলা হয়েছিল দ্য ওয়ান হাই ফ্লাইং গভর্নমেন্ট। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের পারিষদ কতটা ঘন ঘন ভ্রমণ করছেন সেটি জানা না গেলেও সরকার প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস যে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার সেটি এর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তিনি ক্ষমতার মসনদে আছেন 14 মাস ধরে, গড়ে প্রতি মাসে একটি করে সফর করে ফেলেছেন। তার এই ঘন ঘন বিদেশ সফর নিয়ে অনেক বিতর্ক দেখা দিলেও সেসব বিতর্ক বা সমালোচনাকে তিনি থোড়াই তোয়াক্কা করেন। টাইমস অফ বাংলাদেশ এক নিবন্ধের শিরোনাম দিয়েছে মোহাম্মদ ইউনূস দ্য হ্যাপি ফ্লায়ার। দর্শক, FII9 এর পক্ষ থেকে 2 দফায় অনুষ্ঠানে কারা অতিথি হিসেবে থাকবেন, কারা বক্তব্য দেবেন এমন লাইন আপ ঘোষণা করা হয়। প্রথমটি ঘোষণা করা হয় গত 28 সেপ্টেম্বর। সে লাইন আপে অধ্যাপক ইউনূসের নাম ছিল না। সবশেষ লাইন আপ ও অতিথি লিস্টটি ঘোষণা করা হয় গত 20 অক্টোবর, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত অতিথিদের মধ্যে অধ্যাপক ইউনূসের নাম 4 নম্বরে রাখা হয়েছে। মোট 10 জন ওয়ার্ল্ড লিডারের মধ্যে সরকার প্রধান হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ছাড়াও রুয়ান্ডা আর সিরিয়ার প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা রয়েছে। দর্শক, যেহেতু 20 অক্টোবর FII9 এর পক্ষ থেকে অতিথিদের তালিকা ঘোষণা করা হয়েছে, তার অর্থ হলো অধ্যাপক ইউনূস যে এই সফরে যাচ্ছেন তা আয়োজকদের আগে থেকে নিশ্চিত করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ইতিমধ্যে সফর সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। 23 অক্টোবর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয় অধ্যাপক ইউনূস সৌদি আরব যাচ্ছেন। ভূতের মুখেই মাঝে মাঝে মনে হয় যে আমরা রাম নাম শুনি। দেখেন, আমাদের এই সমালোচনাগুলো সহ্য করার ক্ষমতা এনসিপির থাকতে হবে, কারণ জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ মনে করেছিল যে কেউ তো আসবে যারা দুর্নীতিকে লুটপাট করবে, চাঁদাবাজিকে লুটপাট করবে, মানে সবলে উপরে ফেলে দিবে, তাই না, দুর্নীতি বা চাঁদাবাজি। এমনকি এই 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপিকে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এনসিপির নেতাকর্মীরা, যে বিএনপির নেতাকর্মীরা লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস। কিন্তু তাদের দলের নেতাকর্মীরা যখন চাঁদার টাকা বা ধান্দার টাকা ভাগাভাগি করতে গিয়া প্রকাশ্যে মানে ক্যামেরার সামনে মারামারিতে সংঘর্ষে লিপ্ত হয়, এর চেয়ে লজ্জাজনক আর কি আসলে আসে? নিশ্চয়ই আপনারা গতকালকে দেখেছেন যে আপনার এই এনসিপির 2টা দলের মধ্যে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলের 2য় তলায় প্রচন্ড মারামারিতে লিপ্ত হয়েছে। এখন আসেন ঘটনার প্রেক্ষাপট কি? বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা যে রিপোর্টটা করেছে সেখানে বলছে লেনদেন সংক্রান্ত। এখন এটা কোন লেনদেন? একজনের কাছে আরেকজন টাকা পাবে না। ইত্তেফাকের সূত্র অনুযায়ী যে কনভেনশন হলের 3য় তলায় এনসিপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। সন্ধ্যা 6:15টার দিকে 2য় তলায় এনসিপির মোহাম্মদপুর থানা এবং বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয়েছেন। সেখানে আসা নেতাকর্মীরা গণমাধ্যম দৈনিক ইত্তেফাককে বলছে মাস 3 আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে যান। কয় মাস আগে? 3 মাস আগে। তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে তা অবহিত করেন। শোয়েব আবার
শোয়েব রিয়ান নামে মোহাম্মদপুর থানার, আচ্ছা শোয়েব আবার করছে কি রিয়ান নামে মোহাম্মদপুর থানার আরেকজন এনসিপির নেতা আছে, তাকে বলছে সাহায্য করতে। অভিযোগ সূত্র বলছে রিয়ান বংশাল থানার নেতাদের কাছে 2 লাখ টাকা নেন, এমনকি বংশালের নেতাদের আটকে রাখারও চেষ্টা করা হয়, তবে তারা কৌশলে পালিয়ে যায়। পরে বিভিন্ন সময় এই রিয়ানের কাছ থেকে যে 2 লাখ টাকা নিয়ে আসছে হাতাইয়া, এই টাকাটা আপনার ফেরত চাওয়ার জন্য যোগাযোগ করছে, ব্যর্থ হয়েছে। সর্বশেষ এই যে গতকাল প্রোগ্রাম গেল, তখন রিয়ানকে তারা ওইখানে দেখেছে, আর এই সেই তো বাটপার যে আমাদের টাকা মাইরা দিয়েছে 2 লাখ। এরপরে তারা এখানে তাকে ধরছে। এরপরে ধরেন টাকার কথা জিজ্ঞেস করলে এক পর্যায়ে তা নিয়ে হাতাহাতি হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। কেন এমন জিনিস আমরা দেখব? এনসিপির অনেক নেতা, অনেক কর্মী যেগুলো একদম প্রধান ফোকাসে, তাদের থেকে যেগুলো একটু কম ফোকাসে আছে, এরা ভালোই কিন্তু লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেছে। এমনকি দেখেন টিনের চালে কাউয়া, ফজলু কাকা, আমার ডট ডট এরকম মাইয়া থেকে শুরু করে কতজন আপনি দেখেন এই ক্ষমতায় যায় নাই, রাজনৈতিক দল হিসাবে একটা তৃতীয় শ্রেণীর দল প্রথম সারিতে তো নাই, সেখান থেকে তারা এই ধরনের অ্যাক্টিভিটিস এখনই চালাচ্ছে। তো স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন ওঠে যে তোমরা আর তাহলে বিএনপি থেকে ভালো কি, তোমরা আর আওয়ামী লীগ থেকে ভালো কি, তোমরা আর জামাতের থেকে ভালো কি? তোমাদের মধ্যে আলাদা কি আছে বাবা? শুধুমাত্র কথা বলার আছে যে অন্য দলের সমালোচনা করা যায়, দিনরাত মুখে যা আসে তা বলা যায়, কারণ সরকারটা তাদের উপরে উপরে আমরা অনেক কিছু দেখছি, বিভাদ বিভাজন, কিন্তু ইন্টারনালি এখন পর্যন্ত সরকারে তাদের উপদেষ্টারা আছেন, এমনকি যথেষ্ট প্রভাব নিয়ে তারা চলাফেরা করেন। তো সেই ক্ষেত্রে তারা বলতেই পারে, কারণ তাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, অ্যারেস্ট হবে না, তাদের বিরুদ্ধে কেউ কোনো কিছু করে টিকতে পারবে না। কারণ অনেক কিছু তো আমরা দেখতেছি কোটি কোটি না শত কোটি টাকার অভিযোগ আসার পরেও চুপ হয়ে যাচ্ছে। এগুলো ফার্দার ইনভেস্টিগেশন, দুদক সেখানে ঘুমাচ্ছে, অন্যান্য সরকারের সময় যেমন ঘুমায়, যে বিপরীত সরকার থাকে, বিরোধী দল থাকে, তাদেরকে ধরে। এর বাইরে কিন্তু দৃশ্যপটের কোনো পরিবর্তন হয় নাই। এনসিপির এমন কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ দিয়ে এসেছে, এনসিপি মাঠে মারা গেছে। এখনো বোঝেন নাই এনসিপি কাদের দল? ছাত্র জনতার দল। এই পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ে আপনার এই ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচন হলো, ছাত্রদের দল তো কত নাম্বার সিরিয়ালে আছে আপনি দেখছেন? এদের অস্তিত্ব আছে, ছাত্রদের থেকে মুখ ফিরে নিছে ভাই। বাস্তবতা হচ্ছে এইটা। আর জাতীয় নির্বাচনে জনগণ যে মুখ ফিরে নিছে, এটা এখনো বোঝা নাই। এটা নির্বাচন না হলে তো বোঝার সুযোগ নাই। ছাত্ররা যে মুখ ফিরাই নিছে, ছাত্র জনতার দল, কিন্তু ছাত্রদের কোন ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে এনসিপির কোন রকম আপনি দেখছেন কোন বিজয়, কোন বড় পোস্ট পদবি? 2-1টা ছেলে যাও করছে এনসিপি থেকে বের হইয়া। তাহলে বুঝতে হবে এনসিপির যে রাজনৈতিক মতাদর্শ বা এই মুহূর্তে রাজনৈতিক ধারা, তারা নিজেরা কাইজ্জা করছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবং মনে হচ্ছে এক মহান সরকার, মানে দুর্দান্ত নিরপেক্ষ এবং ক্ষমতা প্রতি যাদের কোনো লোভ নাই, এমন এক সরকার বসে আছেন ক্ষমতায়, এবং তারা গিয়ে শুধু মাথা নিচু করে তাদের আর্জি পেশ করে আসছেন। সেখানে জিএম কাদের রাস্তায় দাঁড়িয়ে বলছেন যে এ সরকারের নেতৃত্বে দেশ শান্তির দিকে ধাবিত হওয়ার কথা থাকলেও এখন অশান্তির দিকে যাচ্ছে। অশান্তিতে যদি নোবেল পুরস্কার থাকে, তাহলে এ সরকার সে পুরস্কারের প্রতিযোগিতা করার জন্য উপযুক্ত হয়েছে। ডক্টর ইউনূসের কিংবা ডক্টর ইউনূসের সরকারের যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বা জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখার কোনো সামর্থ্য নাই, বা দেশে বিদেশে তাদের বসদের দিক থেকে এই বিষয়ে কোনো সমর্থনের ইঙ্গিত নাই, সেটা আমরা সেই আগস্টের শেষে যখন জাতীয় পার্টি নিষিদ্ধের সহজ দাবি ভেবে নুরুল হক নূর, ভিপি নূর বিশাল সমাগম ঘটিয়ে রাজধানীতে পথে নেমে এলেন এবং তারপর সেনাবাহিনীর বেধড়ক মার খেয়ে হাসপাতালে গেলেন, তার দল সহ জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা দলগুলো, জামায়াতে ইসলামীও জাতীয় পার্টিকে এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এমন ডেডলাইন দিয়ে দিল বটে, কিন্তু ইউনূস সরকার তাতে কর্ণপাত করার কোনো লক্ষণ দেখালো না। এবং কয়েক দফা এই মানে ডেডলাইন দেওয়ার পর যে জাতীয় পার্টিকে সরকারের নিষিদ্ধ করতেই হবে, যখন ওই পক্ষটি বুঝলো যে ইউনূস সরকারের পক্ষে একমাত্র এই দাবি নিয়ে পথে নামায় সেনাবাহিনীর বেধড়ক মার খাওয়া নুরুল হক নূরকে একরকম সিঙ্গাপুর থেকে ঘুরিয়ে আনা ছাড়া এ বিষয়ে আর বিশেষ কিছু করা সম্ভব না, তখন আস্তে আস্তে জাতীয় পার্টি নিষিদ্ধের এই দাবিটা বেশ স্তিমিত হয়ে পড়েছে। বেশ কিছুদিন হলো সেই দাবিটা আর সেভাবে শোনা যাচ্ছে না। ডক্টর ইউনূস সরকার জন্য সেটা একটা পরাজয় বটে, কারণ দেখেন যখন 5ই আগস্টের দিনে সেনা প্রধান বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনায়, সেখানে কিন্তু তিনি জিএম কাদের সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দকে ডেকেছিলেন। কিন্তু এরপর ইউনূস সরকার সিদ্ধান্ত নেয়, জাতীয় নাগরিক পার্টি সহ তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলোর পরামর্শেই সম্ভবত তারা সিদ্ধান্ত নিয়ে বাছাই করে, মানে তাদের তালিকা অনুযায়ী তাদের পছন্দ মতো কারা ফ্যাসিস্ট
ফ্যাসিস্টের দোসর, কারা ফ্যাসিস্টের দোসর নয়, কাদেরকে নিয়ে ঐকমত্য কমিশনের সেই মানে এই এক মহা সম্মানজনক আলী রিয়াজের দরবারে বসা যাবে, কাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হবে না, সেসব সিদ্ধান্তের মধ্যে জাতীয় পার্টিকে তারা একেবারে বাদ দিয়ে দেয়। জাতীয় পার্টি ঐকমত্য কমিশন মানে এই জুলাই সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়ায় যেমন যুক্ত হতে পারেনি, সরকার আর কোনো আলাপ আলোচনায় তাদেরকে গ্রাহ্যই করে নাই, মানে জাতীয় পার্টিকে এক রকমের মাইনাস করে রেখেছিল। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।